সৌর্যকে মিথ্যে বলার জন্য নীলুকে চড় মেরে উচিত শিক্ষা দিল নন্দিতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে নীলু তো বাড়িতে ফিরে এসেছে, আর তার জন্যই নীলুকে উচিত কথা শোনাতে থাকে বিক্রম, নন্দিতা। আর অন্যদিকে অনির্বাণ তো চলে গেছে অফিসে। মনে মনে ভাবে আজকে রায় এসেছে অফিসে, আজকে নতুন করে আবারও জয়েন করলো। আজ কোনোভাবেই ওর মন আমি খারাপ হতে দেব না। কাল যা যা হয়েছে কোনো কথাই আজকে আমি তুলব না। আজ আমাকে ওকে দেখাতেই হবে যে আমি এসব ব্যাপার নিয়ে মোটেও চিন্তিত নই। ও আমার কাছে এসেছে, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। যত যাই হয়ে যাক না কেন আমি কোনোভাবেই ওকে ভুলভাল প্রশ্ন করব না। এর মধ্যে রায় চলে এসেছে আর বলে, আসবো স্যার? অনির্বাণ বলে, আমি তো আপনাকে ডেকে পাঠালাম, আবার আপনি আমার কাছ থেকে পারমিশন নিচ্ছেন? আসুন আসুন, বসুন। ও, কাজটা হয়ে গেছে? রায় বলে, হ্যাঁ, নিন ফাইলটা। এ কি, আপনি দেখে নিলেন না? অনির্বাণ বলে, আপনি নিয়ে এসেছেন আমি জানি, একদম ঠিকঠাকভাবে করেই নিয়ে এসেছেন। এখন তো বিশ্বাস এসে গেছে, তাই না? হ্যাঁ, প্রথম আমি একটু আপনার সাথে অন্যরকম ব্যবহার করতাম ঠিকই, কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে আপনি একদম ঠিকঠাক নিখুঁত কাজ করতে জানেন। রায় বলে, স্যার আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল, যদি সময় দিতেন তাহলে বলতাম। বেশি সময় নেব না স্যার, 5 মিনিট। অনির্বাণ বলে, বলো কি বলবে, আমি তো তোমার কথা শুনবো বলেই তোমাকে ডাকলাম। বলো, এখানে বসো, আগে একটু জল খাও, শান্ত হও, একদম মাথা গরম করো না। দেখো, আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যখন আমরা হয়তো সেই পরিস্থিতিটা সামলানোর মতন থাকি না, ভুলচুল হয়ে যায়। কিন্তু এখন এসব নিয়ে ভেবো না, কি হয়েছে আমাকে খুলে বলো, তাহলে মনের ভেতরটা অনেকটা হালকা লাগবে। এর মধ্যেই রায় বলতে শুরু করেছে আর বলে, জানেন তো স্যার, বাবার খুব চিন্তা ছিল আমাকে নিয়ে আর নীলুকে নিয়ে। দাদা ভাই তো নিজের মতনই ছিল, আর স্রোতও অনেক ছোট, পড়াশোনা করছে, তাই স্রোতকে নিয়ে অতটাও চিন্তিত ছিল না আমার বাবা। কারণ আমার বাবা এটুকু জানতো যে স্রোত ঠিক নিজের পায়ে দাঁড়াবে। ও ছোটোবেলা থেকেই পড়াশোনায় খুবই ভালো। আমি আর নীলু অ্যাভারেজ টাইপের ছিলাম, তাই আমাকেই বিয়ে দেবে বলে আগে ঠিক করেছিল। আর আমি বড় মেয়ে, তো বিয়ের অনুষ্ঠানের জন্য সমস্ত কিছু তৈরি ছিল, বিয়ের মণ্ডপ, বিয়ের কনে, বিয়ের বর। কিন্তু বাদ সাধলো কপাল। সেদিন আমি আবিষ্কার করলাম আমার বাবা আর নেই, বাবা মারা গেছে। কিন্তু ওই ভরা বিয়ে বাড়িতে এত আয়োজন করা হয়েছে, টাকা খরচা করা হয়েছে, আমি কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমি ভাবলাম, বাবা তো সবসময় বলতো নীলুকে আগে বিয়ে দেবে, অনেক তাড়াতাড়ি বিয়ে দেবে, আমার বিয়ের 6 মাস পরেই নীলুকে বিয়ে দিয়ে দেবে। তাই নীলুর জন্য সম্বন্ধ দেখছিল। তার মধ্যেই বাবার এরকম চলে যাওয়াটা, নীলুর ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তিত হওয়াটা, সব কিছু মিলিয়ে আমি ভাবলাম কি করা যেতে পারে। আর আমি যদি সেই দিন বিয়ে করতাম তাহলে আমাকে বিয়ে করে চলে যেতে হতো শ্বশুরবাড়িতে। না আমি পারতাম আমার বাড়ির সবাইকে সামলাতে, না পারতাম আমি নিজের মনকে বোঝাতে। সেই সময় আমি ছিলাম এলিজেবল, তার জন্য আমাকেই ওই চাকরিটা করতে হতো, বাবার চাকরিটা। কিন্তু টেকনিক্যাল কারণের জন্য আমি সেই চাকরিটাও পেলাম না। বিয়েটা করতে হলে আমাকে চাকরিটা ছাড়তে হতো, কিন্তু তখন জানতাম না যে আমি ওই চাকরিটা আদৌ পাবো না। কারণ সৌর্যদের বাড়ির ডিমান্ড ছিল ওদের বাড়ির বউরা চাকরি করে না, তো সেই আন্দাজে আমি চাকরি করতে পারতাম না। সেই জন্যই আমি আরও বেশি পিছিয়ে এসেছিলাম। সৌর্যকে ঠকাতে আমি চাইনি, বিশ্বাস করো। কি করতাম সেই মুহূর্তে, আমার হাতে আর কোনো অপশন ছিল না। বোনের বিয়ে দিয়ে ভেবেছিলাম যে বোন সুখে শান্তিতে হয়তো সংসার করবে। হ্যাঁ, এটা ঠিকই, প্রথম যে কোনো কিছু মেনে নিতে আমাদের অনেক অসুবিধা হয়, অনেক কিছু ফেস করতে হয়, অনেক লড়াই চালাতে হয় নিজের সাথে নিজের, কিন্তু তবুও তো সব কিছু ঠিক হয়ে যায়। আমিও এক্ষেত্রে সেটাই ভেবেছিলাম, কিন্তু আমার বোনও সংসারটা করতে পারলো না। সৌর্য ভালো ছেলে, এটা তো অস্বীকার করা যায় না, তাই না? অনির্বাণ বলে, রাই, আমি এখানে একটু কথা বললাম, আমি জানি কথাটা হয়তো বলাটা ঠিক না, তবুও বলবো। সৌর্যকে তোমার সেই মুহূর্তে সবটা বলার দরকার ছিল। তুমি ভাবো তো, সৌর্য তোমাকে কতটা ভালোবেসেছিল। বেচারা তো ও কষ্ট পেয়েছে, তাই না? ওর বুকের ভেতরে তো জ্বালা রয়েছে, সেটা তো তোমায় বুঝতে হবে। রাই বলে, জানি তো, আমি সৌর্যর সাথে যেটা করেছি সেটাকে অন্যায় বলে। বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। আসলে সেই সময় না মাথা কাজ করছিল না, তাই ভুলটা করে ফেলেছিলাম। অন্যদিকে দেখা যায় নীলুর ওপর রেগে গেছে বিক্রম আর নন্দিতার। বলে, মিথ্যে কথা এভাবে কেউ বলে? নিজের প্রেগনেন্সি নিয়ে তুই এইভাবে মিথ্যে বললি? সৌর্য তো ভালো ছেলে রে, যে তোকে ভদ্রভাবেই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অন্য কেউ হলে না তুই চড় থাবড়া খেয়ে যেতিস, জানিস তো। ইচ্ছে করছে তোকে এক ঠাস করে চড় মেরে দিই।
তারপরেই নীলু বলে, হ্যাঁ মারো, সব সময় তোমরা আমার দোষই দেখো, দিদিভাইয়ের দোষ তো দেখতে পাচ্ছ না? দিদিভাই কি কম অন্যায় করেছে? ও আমার সাথে সূর্যদার বিয়েটা কেন দিল? আমি তো সবসময় ইনসিকিউরিটিতে ভুগতাম, আর আমি এই মিথ্যেটা বলেছিলাম যাতে আমাকে ঝিগিরি করতে না হয়। সূর্যর বাবাকে আমি আর দেখতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে আমি ওই অপশানটা বেছে নিয়েছিলাম। তখন বৌমণি বলে, কিন্তু তুমি ভুল করেছো, তুমি বলতেই পারতে। এরকম একটা ইমোশনাল ব্যাপার নিয়ে কেউ বাড়ায় এইসব ঝামেলা? তুমি যে অন্যায় করেছো তার শাস্তিও হাতে নাতে পেয়েছো। এর মধ্যেই স্রোত চলে এসেছে বাড়িতে। স্রোতকে দেখার পর বৌমণি বলে, স্রোত তোমার শরীরটা এরকম লাগছে কেন, তুমি ঠিক আছো তো? স্রোত বলে, আমি একদম ঠিক আছি বৌমণি। আসলে কি বলো তো, আমি তো কোনো 5 স্টার হোটেলে সামার ভ্যাকেশনে যাইনি, আমি গেছিলাম মেডিকেল ক্যাম্পে। সেখানে গেলে এইটুকু তো ফেস করতে হবেই। বৌমণি বলে, তাও অবশ্য ঠিক, তুমি যাও স্নান করে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। নীলু বলে, শুনেছিস তো? শুনেছিস তো তোর বড়দির কীর্তি? বসকে পটিয়ে ফেলেছে। ভাবা যায়, এখন তো আমার দিদিভাইয়ের জীবনটা অনেক বেশি রঙিন হয়ে যাবে, সেটা আমি খুব ভালো মতনই জানি। তখন স্রোত বলে, শোন, সবে তো এলাম, এখনও বিষ ঢালা বাকি রয়েছে তো, তাই তো? স্নান করে আসি, বাকি বিষটা না হয় তখন ঢালিস। আর কত যে বিষ ঢালবি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। সব কিছুতে বাড়াবাড়ি করতে করতে আজকে তুই এই জায়গায় পৌঁছেছিস। আর কিছু বাড়াবাড়ি বাকি থাকলে বলে ফেল। নীলু বলে, স্রোত তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? স্রোত তখন বলে, আর কি বলবো? কি বাকি রেখেছিস তুই? আমার দিদিভাইকে জানা তাই বলে অপমান করছিস। আচ্ছা, তুই যে প্রেগনেন্সির মিথ্যে এই অজুহাতটা দেখিয়েছিলিস, বলছি সেটা কি আমার দিদিভাই তোকে শিখিয়ে দিয়েছিল? সেটা তো শেখায়নি, সেই ব্যাপারে তুই কিছু বল। তখনই নীলু বলে, আমি আর পারছি না, তোরা সবাই মিলে আমাকে এইভাবে কথা শোনাতে পারিস না। বৌমণি বলে, অন্যায় করলে কথা তো শুনতেই হবে নীলু। তুমি যে অন্যায়টা করেছো সেটা করার কি তোমার উচিত হয়েছে বলো? আমাদের বাড়ির মান সম্মানটাও তুমি নষ্ট করেছো, এটা তোমার একদমই উচিত হয়নি করা। নীলু বলে, হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, যা দোষ আছে সব কিছু আমার ঘাড়ের উপর দিয়ে দাও। এর মধ্যে রাই তো ভীষণ কান্নাকাটি করতে থাকে পুরো ঘটনাটা বলার পর। তখনই অনির্বাণ বলে, কেঁদো না রাই, কেঁদো না, একদম কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। জানি তুমি যেটা করেছো সেটা তুমি সিচুয়েশনে পড়ে করে ফেলেছো, কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। সময় যেমন সব কিছু কেড়ে নেয়, আবার সময়ই পারে সব কিছু ঠিক করে দিতে। তাই বলছি আমি, বিশ্বাস করো, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। সৌর্য আর নীলুর মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সব মিটে গেছে, আর ওরা ভালো আছে। সেই দিনটা তুমি দেখতে পারবে। আমি জানি তুমি হয়তো একটু বেশি চিন্তিত হয়ে পড়েছো এই মুহূর্তে, কিন্তু একটা দিন আসবে যেদিন তোমার জিত হবে, দেখে নিও। এরপর রাই বলে, স্যার আরও একটা কথা বলার ছিল। আমি কালকে যেই কথাগুলো বলেছি সেগুলো আমি ফিরিয়ে নিচ্ছি, আমি আর সেই কথা দিতে পারবো না। কথাটা শোনার পরেই অনির্বাণ মনে মনে ভাবে, কোন কথাটা ফিরিয়ে নিচ্ছে রাই? আমি তো সেটাই বুঝতে পারছি না। রাই এদিকে কান্নাকাটি করতে থাকে, আর অনির্বাণও রাইকে ঠিকভাবে জিজ্ঞেস করতে পারছে না যে কোন কথার খেলাপ করার কথাই রাই বলছে।